This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুর্শিদাবাদ ক্ষেত্রে তো সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক, সেক্ষেত্রে তো কাজ নেই, মুর্শিদাবাদে শিল্প নেই, সেক্ষেত্রে ফিরে এলে কি সেই সমস্যার সমাধান হবে? দেখুন, মুখ্যমন্ত্রী তো চেষ্টা করতেই পারেন বা বলতেই পারেন যে ওনার রাজ্যের মানুষ অন্য রাজ্যে কি আক্রান্ত হচ্ছে বা মার খেতে হচ্ছে বা বিপদে পড়ছে বা পুলিশের হয়রানিতে পড়ছে, তারা আমার জেলায় ফেরত আসুক। কিন্তু সেটা ওনার বলাতে কতটা মানুষ তার সদিচ্ছা নিয়ে আসবে, এটা তো একটা বড় বিষয়। কারণ আমাদের মুখ্যমন্ত্রীর খুব প্রিয় পাত্র সামিরুল ইসলাম, রাজ্যসভার সাংসদ, সে একটা তথ্য দিয়েছে গত 2 বছর ধরে সে কেউন জেলা থেকে কত পরিযায়ী শ্রমিক, প্রায় 21 লাখ 22 লাখ শ্রমিক গেছে। তো সরকারের নলেজেই তো রয়েছে কোথায় কে আছে। তো তাদেরকে মুখ্যমন্ত্রী যদি মনে করেন সেই লিস্ট ধরে জেলায় ফেরত আনবো, যার যেখানে বাড়ি সেখানে তাকে স্থায়ীভাবে কোনো কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো, তাহলে তো নিশ্চয়ই সেটা একটা আমাদের পক্ষে, বাংলার পক্ষে বা মুর্শিদাবাদ জেলার যারা পরিযায়ী শ্রমিক তাদের পক্ষে অবশ্যই, কে না চায় তাদের পরিবারের মা বাবা সন্তান স্ত্রীদের সঙ্গে থেকে সংসার চালাতে। এক প্রকার বাধ্য হয়েই তো সংসারের রোজগারের জন্য তাগিদে তারা বাইরে যায়। এটা মুখ্যমন্ত্রী ভালো কথাই বলেছেন। এটা মুর্শিদাবাদের ক্ষেত্রে সম্ভব অসম্ভব চেষ্টা করতে তো আপত্তি নেই। বীরভূমের স্বজনের কাজে যুক্ত সরকারি কর্মীদের হুমকি দিয়েছেন অভিযোগ বিরোধী দলনেতা। তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। পাল্টা অভিযোগ করেছেন বেআইনিভাবে অস্থায়ী কর্মীদের বিএলও হিসেবে নিয়োগ করা হচ্ছে। দেখুন, সরকারি কর্মচারীদের যে স্ট্রেন্থ, যে সংখ্যা, সেখানে নির্বাচনের আগে পরে যে ভোটার লিস্টের সংযোজন, নতুন ভোটারদের নাম তোলা, 18 বছর বয়সের ব্যক্তিদের এবং যাদের ডেথ হয়ে যায় তাদের নাম বিয়োজন করা, এসব কাজ তো রাজ্য সরকারের কর্মচারীদের অধীনেই হয়। শুভেন্দু অধিকারী যে হুঙ্কার ছাড়ছে, ওই হুঙ্কার ফাঁকা আওয়াজ। এখানে কোনো ওই রোহিঙ্গা নেই, বাংলাদেশেরও লোক এখানে নেই। বাংলাদেশ একটা আলাদা দেশ, তারা ওখানকার নিয়ম মেনে, ওদের দেশের অনুশাসন মেনে চলে। আমরা বাংলার বা ভারতবাসী হিসেবে, বাংলার মানুষ হিসেবে, আমরা পশ্চিমবাংলার রাজ্য সরকারের কর্মচারীরা, আমরা যারা বুথে বিএলও যারা নিয়োগ হয়, তারা এলাকার রাজনৈতিক কর্মী, সব দলের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে, নাহলে যে ভেন্যু থাকে সেই ভেন্যুতে নামের অ্যাপ্লিকেশন করতে হয়। ফর্ম 6 নতুনের জন্য, ফর্ম 7 সংযোজনের জন্য, কারেকশনের জন্য, ফর্ম 8 কারো নাম বাদ গেলে বা একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হলে এসবে ইউজ করা হয়। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এগুলো তো করি। মুখ্যমন্ত্রী তো সঠিক কথাই বলেছে, ওই দিল্লিতে বসে আস্ফালন বা শুভেন্দু অধিকারীর আস্ফালন কটা বুথেও করে দেখাতে পারবে। দেখা যাবে যেদিন ভোটার লিস্টের কাজ কমপ্লিট হবে, নতুন ভোটার লিস্ট যখন আবার ওপেন হবে, জানুয়ারি মাসে হবে। এটাই হয় চিরচরিত। যেহেতু 26-এ ভোট আছে, জানুয়ারির মধ্যে অক্টোবর নভেম্বর চলবে। এখনো যদি চালায় তাও সেই অক্টোবর নভেম্বরে ওই কাজ চলবে, ডিসেম্বরে চলবে, জানুয়ারি মাসে ফাইনাল লিস্ট আবার ওপেন হবে। তো আমার বুথে কোনো একটা বাইরের লোকও নেই। তো এখানে যদি 10টা লোকের নাম বিনা কারণে শুভেন্দুর কথায় এখানকার কোনো ভিএলই যদি নাম কেটে দেয়, সে এখানে তার বাপ দাদু মানে 14 পুরুষ থেকে এখানে বাস করছে, তার নামটা কেটে বাদ দিলে তার ঘাড়ে মাথা থাকবে। সেই ভিএলও বা সেই যে অফিসার নিয়োগ করবে, তাকে তো বাড়ি থেকে টেনে বের করে আনলো, তুই এই লোকটা আছে, এর নাম তুই কোন যুক্তিতে বাদ দিয়েছিস, এখান থেকে
নাম আবার তুল, তারপর এখান থেকে যাবে। সে এসডিও ছুটে আসবে তখন। মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন যে দিল্লি পুলিশ মারধর করেছে বাচ্চাকেও, কিন্তু দিল্লি পুলিশ বলেছে এটা ফেক ভিডিও, একটা তার বাড়ির ফ্যামিলির একটা সিসিটিভি ফুটেজ দিয়েছে, এটা ফেক ভিডিও। কোথাও কি এই যে দিল্লি পুলিশ এও বলছে যে কোনো একটা রাজনৈতিক দলের কর্মী তারা এরকম সাজিয়ে করিয়েছে, এটার জন্য কি কোথাও মুখ ফুটছে না? বা দেখো ভাই, এত বড় একটা রাজ্য, 11 কোটি মানুষের বাস, 7.5 কোটির বেশি ভোটার, এই গণতান্ত্রিক দেশে এত মানুষের বসবাস যেখানে, সেখানে কিছু ছোটখাটো এসব থাকবে। এক সময় এসব কিছুই ছিল না, অনেক কিছু ঘটতো, মানুষ খবরই পেত না, কে কোথায় মরে পড়ে আছে, কে কোথায় কার সঙ্গে কি করছে, এসব কিছুই হতো না, কেউই জানতে পারতো না, সবার অজান্তেই সব কিছু ঘটে যেত। কিন্তু এখন আধুনিকতায় ছোঁয়া, এখন অনেক মানে অনলাইনে চলে এসছে, সবার হাতে হাতে মোবাইল ফোন, ক্যামেরা, সে যে যা পাচ্ছে সে তা করছে। এ নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ করা কারো পক্ষে সম্ভব না। এই যে লোকাল লেভেলে একটা মিস ইনফরমেশন মুখ্যমন্ত্রীর কাছে গেল, সেখান থেকে পোস্ট করলো, দিল্লি পুলিশ বলছে ফেক, কোথাও কি এই মানে লোকাল স্তরে এক শ্রেণীর কেউ আছে বদমাইশি করার জন্য, কাউকে হেল্প করার জন্য, কাউর সঙ্গে ব্ল্যাকমেলিং করার জন্য এসব করে। আমি বলবো যদি কেউ এই ধরনের করে, কারো ফেক ভিডিও দিয়ে কাউকে এই ধরনের মেলাইন করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। মানে যে ফেক ভিডিও দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অব্দি পৌঁছেছে, যে করেছে কেন করবে? ফেক যদি হয়, জাল যদি হয়, কোনো জাল নথি যদি হয়, সেটা তো কোনোদিন অরিজিনাল বলা যাবে না। তেমনি কেউ যদি ফেক কিছু তৈরি করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করে কাউকে মেলাইন করতে চায়, কাউকে আঘাত করতে চায়, কারো কোনো সম্প্রদায়কে আঘাত করতে চায়, অবশ্যই তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া উচিত। লক্ষ্মীর ভান্ডার পাবেন না, স্বাস্থ্য সাথী পাবেন না, যারা নাগরিকত্বের জন্য আবেদন করছেন তারা বাংলাদেশি, এবং তার পরিপ্রেক্ষিতে সমস্ত সরকারি সুযোগ সুবিধা বন্ধ হবে, হুঁশিয়ারি বনগাঁ শাসক দলের চেয়ারম্যান গোপাল সেটের। তাহলে কি আমাদের বর্ডার এলাকা, উনি কিসের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেছেন, এইসব প্রশ্নের কোনো উত্তরে যাব না। কারণ এক একটা জেলায় এক একটা, ওখানে ধরেন বনগাঁটা বর্ডার এলাকা, একদম বাংলাদেশের বর্ডার এলাকা, এবং ওখানে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষ বাস করে, অনেক সনাতনী জেনারেল সম্প্রদায়ের মানুষ বাস করে। ওদের লোকালে কি সমস্যা হচ্ছে, কিসের পরিপ্রেক্ষিতে উনি বলছেন, এসব প্রশ্নের উত্তরে আমি যাচ্ছি না, যেতে। অপারেশন চেয়েছে, কিন্তু যখন নির্দিষ্ট সময় হলো তখন তৃণমূলের ফোকাস এসআইআর এবং বিহারের ভোটার তালিকা। অন্যদিকে বিরোধীদের মধ্যে অনেকে মোদী সরকারের প্রশংসা করছে। তাহলে একই ইস্যুতে কি বিরোধীদের আলাদা মুখ খুলল? কে মোদী সরকারের প্রশংসা করেছে? সুপ্রিয়া সুলে এর মেয়ে, মহারাষ্ট্রের এর মেয়ে, ওই শরদ পাওয়ারের মেয়ে। যেমন বিরোধীদের উনি কোন অ্যাঙ্গেল থেকে মোদী সরকারের প্রশংসা করছে, আগামী দিনে তাদের দলে যাওয়ার তার ইচ্ছা আছে না, তার কি উদ্দেশ্য নিয়ে বলেছে, এসবের তো আলাদা আলাদা করে কোনো ক্লারিফিকেশন হয় না। সবাই জানে যে আমাদের যেটা 26 জনকে মেরে দেওয়া হয়েছিল বা উগ্রপন্থীরা মেরে দিয়েছিল পাকিস্তানের মদতে, তার এগেনস্টে ভারতবর্ষের ডিফেন্স থেকে বা ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, তাদের ভেতরে ঢুকে তাদের মারা হয়েছে টেররিস্টদের। এটা আমরা ভারতবাসী হিসাবে সবাই গর্ববোধ করি। এটা পাকিস্তানের মানুষ ভারতবর্ষে সবসময় গণ্ডগোল পাকাবে বা আইন শৃঙ্খলা চ্যালেঞ্জ করবে বা ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করবে, এটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না। ভারতবর্ষের সরকার এই ক্ষেত্রে যা করেছে, আমরা এক বাক্যে ভারতবর্ষের মানুষ সবাই, কারণ এটা বিজেপির ব্যাপার না, এটা ভারতবর্ষের ব্যাপার। ভারতবর্ষের সরকারে যারা আছে, সেই সরকার ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করতে যে ধরনের অ্যাকশনে যাবে, যে ধরনের
যুদ্ধে যাক আর যা করার সেটাকে আমরা সমর্থন দিয়ে এসছি, আগামী দিনেও দিয়ে আসবো।